স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, বাংলাদেশের রাজনীতিতে টান টান উত্তেজনা। বিএনপি আওয়ামী লীগের গোপন বৈঠক নিয়ে তারেক রহমানের বিস্ফোরক ঘোষণা, আওয়ামী লীগের প্রত্যাবর্তনের ইঙ্গিত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আওয়ামী লীগের মহিবুল হাসান চৌধুরীর ইঙ্গিত, বিএনপির গ্রিন সিগন্যালের রাজনৈতিক প্রতীকী রদবদল, দেশব্যাপী গণজোয়ার। রাজধানীতে ভিড় 2 দিন আগে থেকেই ঢাকামুখী আওয়ামী লীগ কর্মীরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরছে আওয়ামী লীগ, এবার টার্গেট স্থানীয় নির্বাচন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে সংসদের রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, যশোরের কাঠপট্টিতে আগুনে 35 দোকান ভস্মীভূত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ঢাকা 13 আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, যুদ্ধের পরিধি বাড়িয়ে নতুন লক্ষ্যবস্তুর তালিকা প্রকাশ করেছে ইরান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনের পর বাংলাদেশ যখন নতুন এক দিগন্তের অপেক্ষায়, ঠিক তখনই ঢাকার রাজনৈতিক পাড়ায় ছড়িয়ে পড়েছে এক অবিশ্বাস্য খবর। শোনা যাচ্ছে, গতকাল গভীর রাতে রাজধানীর একটি গোপন স্থানে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে আওয়ামী লীগ নেতৃত্বে প্রভাবশালী কয়েকজন নেতার এক রুদ্ধশ্বাস বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এখন প্রশ্ন, আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা তো দেশ ছাড়া, তাহলে কিভাবে হলো এই শীর্ষ পর্যায়ের বৈঠক? সূত্রের খবর, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদেশের বিভিন্ন জায়গায় অবস্থানরত আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সাথে বিএনপির এই রুদ্ধশ্বাস বৈঠক হয়েছে। ড ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিদায় লগ্নে এই 2 চিরপ্রতিদ্বন্দ্বী দলের মধ্যে হঠাৎ কী নিয়ে এই আলোচনা? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্ষমতার মসৃণ হস্তান্তর এবং জাতীয় স্থিতিশীলতা বজায় রাখতেই পর্দার আড়ালে রফা হচ্ছে। এই গুঞ্জনের মধ্যেই আজ 15 ফেব্রুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার চূড়ান্ত ইঙ্গিত দিয়ে দিয়েছেন। জাতির উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি এক নতুন জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। তারেক রহমান বলেছেন, পথ ও মত ভিন্ন হতে পারে, কিন্তু দেশের স্বার্থে আমাদের সবাইকে এক টেবিলে বসতে হবে। তার এই বক্তব্যকে অনেকেই আওয়ামী লীগের প্রতি এক ধরনের নরম বার্তা হিসেবে দেখছেন। তিনি স্পষ্ট করেছেন যে প্রতিহিংসা রাজনীতি বন্ধ করে প্রতিহিংসাহীন এক বাংলাদেশ গড়াই হবে তার সরকারের প্রধান লক্ষ্য। বৈঠকের গুঞ্জন নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য না আসলেও দলটি তৃণমূল পর্যায়ে এক ধরনের চাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগকে সম্পূর্ণ নিষিদ্ধ না করে বরং তাদের একটি অংশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনার বিষয়ে কোনো সমঝোতা হতে পারে। তারেক রহমানের সবাইকে নিয়ে পথ চলার অঙ্গীকার কি তবে আওয়ামী লীগের রাজনীতির মাঠে ফেরার গ্রিন সিগন্যাল? আন্তর্জাতিক মহল, বিশেষ করে ভারত ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষই এই রুদ্ধশ্বাস বৈঠকের খবরকে ইতিবাচক দেখছে বলে গুঞ্জন রয়েছে। বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার মতো, একদিকে শেখ হাসিনার ফেরার ইঙ্গিত, অন্যদিকে তারেক রহমানের ঐক্যের ডাক, সব মিলিয়ে দেশ এখন এক বড় পরিবর্তনের সন্ধিক্ষণে। যদি বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সত্যি কোনো রুদ্ধশ্বাস সমঝোতা হয়ে থাকে, তবে তা হবে এদেশের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। বৈঠকের খবরের কিছুক্ষণ পরেই বাংলাদেশের রাজনীতি যখন এক নতুন সন্ধিক্ষণে, ঠিক তখনই দীর্ঘ নীরবতা ভেঙে এক বিস্ফোরক মন্তব্য নিয়ে হাজির হলেন সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মহিবুল হাসান চৌধুরী নফেল। দিল্লিতে অবস্থানরত এই নেতা এক বিশেষ সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তনের জন্য বাইরের কোনো শক্তির অনুমতির প্রয়োজন নেই। তার এই সরাসরি চ্যালেঞ্জ ঢাকার বর্তমান ক্ষমতার বৃত্তে এবং আন্তর্জাতিক মহলে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল, আওয়ামী লীগ হয়তো ভারত ও অন্য কোনো বিদেশি শক্তির সহায়তায় বা বিএনপির সাথে পর্দার আড়ালে সমঝোতায় রাজনীতিতে ফেরার চেষ্টা করছে। কিন্তু নফেল এই ধারণাকে এক তুড়িতে উড়িয়ে দিয়ে করলেন, আওয়ামী লীগ এদেশের মাটি ও মানুষের দল। রাজনীতিতে ফিরতে আমাদের কারো গ্রিন সিগন্যাল বা অনুমতির প্রয়োজন নেই। আমরা আমাদের নিজস্ব কৌশলে, নিজস্ব জনবল নিয়ে খুব দ্রুতই দৃশ্যমান রাজনীতিতে ফিরে আসছি। তার এই বক্তব্য মূলত তৃণমূল কর্মীদের মনোবল চাঙ্গা করার একটি সুকৌশলী রাজনৈতিক চাল বলে মনে করছেন বিশ্লেষকরা। নফেলের মতো আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখা হলেও জনসমর্থন থেকে বিচ্যুত করা সম্ভব হয়নি। তিনি ইঙ্গিত দিয়েছেন যে খুব শীঘ্রই দলটি তাদের সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করে রাজপথে নামবে। আরও জানিয়ে দেব, সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরছে আওয়ামী লীগ, এবার টার্গেট স্থানীয় নির্বাচন। আওয়ামী লীগ সুপ্রিমো দিল্লি থেকে কর্মীদের উদ্দেশ্যে একটি অডিও বার্তা দেন। সেই অডিও বার্তায় তিনি দলের সেই সব নেতাদের দেশে ফেরার আহ্বান জানান যারা দুঃশাসনের সময় অন্যত্র চলে গিয়েছিল। হাসিনা সুস্পষ্টভাবেই বলেছেন, সামনে জাতীয় নির্বাচন, এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, তাই এখন থেকে প্রস্তুতি নিতে হবে। নির্বাচনের আগেই দলের বহু নেতাকর্মী দেশে ফিরতে শুরু করেন।
বিএনপির এমপি পদপ্রার্থীরা অনেক ক্ষেত্রেই প্রকাশ্যেই বলে এসেছেন ভুয়ো মামলা দিয়ে আওয়ামী লীগের কাউকে গ্রেফতার করা হবে না, প্রত্যেকে তাদের এলাকায় বিনা ভয়ে বসবাস করতে পারবেন। আওয়ামী লীগের কাউকে রাজনৈতিক হামলার শিকার হতে হবে না। ভোটের প্রচারে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের দেখা গিয়েছে। উদ্দেশ্য ছিল একটাই, আওয়ামী লীগের ভোট তাদের ঝুলিতে এনে আনা। অনেকে বলছেন বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পিছনে আওয়ামী লীগের একটা বড় ভোট ব্যাংক রয়েছে। বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তো প্রকাশ্যেই এইসব কথা বলতে শোনা যায়। ভোটের প্রচারে দেখা গিয়েছে বিএনপির নেতাদের মঞ্চে দেখা গিয়েছে আওয়ামী লীগের বহু নেতাদের। তখন থেকেই কিন্তু বাংলাদেশের রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয় যে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে একটা গোপন সমঝোতা হয়ে গিয়েছে আওয়ামী লীগের। ইতিমধ্যে সীমান্ত দিয়ে দেশে ঢুকতে শুরু করেছেন আওয়ামী নেতারা। পবিত্র ঈদুল ফিতর এবং ২৬ মার্চকে কেন্দ্র করে কুমিল্লায় সক্রিয় হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। জেলায় জেলায় নেতাকর্মীদের কার্যক্রম পর্যবেক্ষণ করলে দেখা যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ শিবিরে নতুন করে প্রাণের সঞ্চার হয়েছে। স্থানীয়রা জানাচ্ছে আওয়ামী লীগের নেতাদের পাশাপাশি নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরাও সীমান্ত দিয়ে দেশে ঢুকছেন। দিল্লিতে রয়েছেন হাসিনা, তার দলকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি। দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, দলের প্রতীক ফ্রিজড করা হয়েছে। সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি, তারা সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন তারেক রহমান। এই রাজনৈতিক মানচিত্র পরিবর্তনের পর বাংলাদেশে সেই পুরনো প্রশ্নটা নতুন করে ফিরতে শুরু করেছে, হাসিনা কি দেশে ফিরবেন? বিএনপি সরকার কি আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে? এদিকে সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বক্তব্য দেওয়ার প্রতিবাদে ওয়াকআউট করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা। বৃহস্পতিবার বিকাল ৩:৩০টার পর সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে আমন্ত্রণ জানান অধিবেশনের সভাপতি স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। সঙ্গে সঙ্গে জুলাইয়ের সঙ্গে গাদ্দারি সহ বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ জানাতে শুরু করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। চিৎকার করে রাষ্ট্রপতি যাতে বক্তব্য না দেন সেই দাবি জানান তারা। পরে রাষ্ট্রপতি ভাষণ শুরু করলে বিরোধী দলের সংসদ সদস্যরা প্ল্যাকার্ড প্রদর্শনের পাশাপাশি জুলাইয়ের বিভিন্ন স্লোগান দিতে দিতে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান। আরও জানিয়ে দেব, যশোরের কাঠপট্টিতে আগুনে ৩৫ দোকান ভস্মীভূত। যশোরের অভয়নগরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বাজারের কাঠপট্টির প্রায় ৩৫টি দোকান পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী ও স্থানীয়রা। বুধবার ১১ মার্চ দিবাগত রাত প্রায় ২টোর দিকে নওয়াপাড়া বাজার এলাকার কাঠপট্টিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের নওয়াপাড়া স্টেশনের কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, খবর পেয়ে নওয়াপাড়া ও ফুলতলা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ২.৫ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। নিরাপত্তার স্বার্থে পুরো বাজার এলাকার বিদ্যুৎ সংযোগও সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট কিংবা পাশের একটি ফানুস তৈরির কারখানা থেকে আগুনের সূত্রপাত হতে পারে, তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত করা যায়নি। ব্যবসায়ীরা জানান, পুড়ে যাওয়া দোকানগুলোতে বিপুল কাঠ ও দামি আসবাবপত্র মজুদ ছিল। আগুনে সবকিছু পুড়ে যাওয়ায় তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তাদের দাবি, ক্ষতির পরিমাণ ৩ কোটি টাকারও বেশি হতে পারে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাহুদ্দিন দীপু। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানান এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। আরও জানিয়ে দেব, ঢাকা ১৩ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন ঢাকা ১৩ মোহাম্মদপুর আসনের জামায়াত জোটের প্রার্থী মামুনুল হক। বুধবার বিচারপতি মো জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের উপর শুনানি হবে। এ আসনে জয়ী হয়েছিলেন বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ। এর আগে ২৫-এর বেশি প্রার্থী হাইকোর্টে আবেদন করেছিলেন। শুনানির জন্য আবেদনগুলো গ্রহণ করে ওইসব আসনের ব্যালট সহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে নির্বাচনী আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনালে গঠন করা হয়। বিচারপতি মো জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করছেন। জানিয়ে দেব, যুদ্ধের পরিধি বাড়িয়ে নতুন লক্ষ্যবস্তুর তালিকা প্রকাশ করেছে ইরান।
ইরান মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে নতুন সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা প্রকাশ করেছে, যাতে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর আঞ্চলিক অফিস ও অবকাঠামো অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকায় ইলেকট্রনিক যোগাযোগ, সফটওয়্যার ও ডেটা সেন্টারের কাজ করা বড় প্রতিষ্ঠানগুলোর নাম রয়েছে, যা ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে রয়েছে। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC এই তালিকা প্রকাশ করেছে এবং উল্লেখ করেছে যে যুদ্ধ অবকাঠামোগত পরিধিতে ছড়িয়ে পড়ায় এখন নতুন ধরনের লক্ষ্যবস্তুও নির্ধারণ করা হচ্ছে। এতে গুগল, মাইক্রোসফট, প্যালান্টের, IBM, এনভিডিয়া ও ওরাকেল সহ আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানির অফিস, ডেটা সেন্টার ও ক্লাউড পরিষেবার স্থাপনা রয়েছে। তালিকায় থাকা এসব প্রতিষ্ঠান ইসরায়েল ও কিছু উপসাগরীয় দেশে অবস্থিত, যেখানে তারা ক্লাউড ভিত্তিক পরিষেবা, গবেষণা কেন্দ্র ও প্রযুক্তিগত অবকাঠামো পরিচালনা করে। IRGC বরাজি তাসনিম জানিয়েছে, এই স্থাপনাগুলোতে ব্যবহৃত প্রযুক্তিটি সরাসরি বা পরোক্ষভাবে সেনাসঙ্গত কাজ বা সহযোগিতার জন্য ব্যবহৃত হচ্ছে বলে দাবি করা হচ্ছে এবং তাই এগুলোকে সম্ভবত লক্ষ্যবস্তু হিসেবেও বিবেচনা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, যদি এই সংঘাত শুধু সামরিক স্থাপনার মধ্যে সীমাবদ্ধ না থেকে অর্থনৈতিক ও ডিজিটাল অবকাঠামো পর্যন্ত ছড়িয়ে পড়ে, তাহলে তা পুরো অঞ্চলের ব্যাপক অর্থনৈতিক ও যোগাযোগ ব্যবস্থায় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে উপসাগরীয় দেশগুলোতে আন্তর্জাতিক কোম্পানিগুলোর অনলাইন পরিষেবা, ডেটা সেন্টার ও রিসার্চ কার্যক্রম রয়েছে, যার নিরাপত্তাকে কেন্দ্র করে উদ্বেগ বাড়ছে। এই অবস্থায় এই তালিকা প্রকাশ নতুন উত্তেজনা সৃষ্টি করেছে, কারণ এটি কিনা শুধু হুমকি না থেকে বাস্তবিক হামলার সম্ভাব্য ধারা নির্দেশ করছে, তা নিয়েও আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে প্রতিদ্বন্দ্বিতার ঝুঁকি, আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা ও নাগরিক অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও প্রকট হয়েছে।